গুড ইভিনিং, চন্দন স্যার বলছি। আজকে আমরা ম্যাক্রো পার্টটা পড়বো, অর্থনীতি ক্লাস 12 ইকোনমিক্সের সেকেন্ড পার্টটা। আমরা আগে ভারতীয় অর্থনীতির বিকাশ পড়েছিলাম, আজকে সমষ্টিক অর্থনীতি গ্রুপ বি ম্যাক্রো চ্যাপ্টার 1। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে জাতীয় আয়ের পরিমাপ। ঠিক আছে, জাতীয় আয়ের পরিমাপ চ্যাপ্টারটা থেকে থাকছে তোমাদের 10 মার্কস, এবং এখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেন থাকবে, অন্যান্য কোশ্চেনও থাকবে। একের মান, 3-এর মান, 4-এর মান, 6-এর মানের কোশ্চেনও থাকতে পারে। এই জন্য এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে বেশিরভাগটাই হচ্ছে অঙ্কের উপর বেস করে আছে চ্যাপ্টারটা। প্রথমে আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে আয়ের বৃত্তস্রোত। আয়ের বৃত্তস্রোত, ঠিক আছে। চ্যাপ্টারটা হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয় হচ্ছে একটা দেশের স্বাভাবিক নাগরিকদের সারা বছরব্যাপী মোট যে আয় উৎপাদন হয়। একটা নির্দিষ্ট বছরে একটি দেশের স্বাভাবিক নাগরিক যারা আছে তারা মোট যে আয় উৎপাদন করে বা মোট যে উৎপাদন করে তাকেই বলবো আমরা জাতীয় আয়। ঠিক আছে, জাতীয় আয় পরিমাপের পূর্বে আমরা প্রথম করব আয়ের বৃত্তস্রোত। আয়ের বৃত্তস্রোতটা কি জিনিস? এটা হচ্ছে আমরা যখন আয় করি, কোনো একটা লোক যখন রোজগার করে তখন কিন্তু তার আয়টা তার কাছে সীমাবদ্ধ থাকে না। আমরা যখন আয় করি তখন কি করি? আমরা এটা ব্যয় করি। ব্যয় যখন করি তখন কি হয়? আরেকজন লোক আয় করে, সে আবার কি করে টাকাটা ব্যয় করে, এরকম ভাবে আরেকজন লোক আয় করে। এইভাবে আয়টা কি হয়, আয় বা উপার্জনটা কোন সময় একটা পকেটে নির্দিষ্ট থাকে না বা একটা হাতে নির্দিষ্ট থাকে না, ক্রমাগত একজনের হাত থেকে আরেকজনের হাতে আয়টা প্রভাবিত হয়। এটাই হচ্ছে আয়ের বৃত্তস্রোত। ঠিক আছে, এখন অর্থব্যবস্থার মধ্যে কিভাবে আয়ের বৃত্তস্রোতটা প্রভাবিত হয় এটা আমরা দেখব। অর্থব্যবস্থার মধ্যে মূল যে দুইটা ভিত্তি আছে, ক্ষেত্র আছে, এটা হচ্ছে পরিবার সমূহ, যেখানে আমরা থাকি সবাই, পরিবার সমূহ। আরেকটা হচ্ছে ফার্ম সমূহ বা উৎপাদক। এই দুইটা ক্ষেত্র মূলত অর্থব্যবস্থার মধ্যে প্রাচীনকাল থেকে আছে। ঠিক আছে, একটা হচ্ছে ফার্ম আর একটা হচ্ছে পরিবার। তাহলে ফার্ম আর পরিবারের মধ্যে কিভাবে আয়ের বৃত্তস্রোতটা প্রভাবিত হয়? আগে প্রাচীনকালে কি ছিল? কোনো অর্থব্যবস্থার কোনো টাকার লেনদেন ছিল না, তখন ছিল বিনিময় প্রথা। তখন কি হতো? পরিবার সমূহ থেকে ফার্মকে উৎপাদনের উপকরণ দেওয়া হতো। উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণগুলি কি ছিল? 4টা উৎপাদনের উপকরণ আমরা জানি, যেগুলি উৎপাদন করতে ফার্মের কাজে লাগে। একটা হচ্ছে জমি, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে মূলধন, আর হচ্ছে উদ্যোগ। এই 4টা মিলেই উৎপাদন হয়। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। জমি, শ্রম, মূলধন, উদ্যোগ, এই সবগুলির মালিক কিন্তু পরিবার। পরিবার থেকে ফার্মকে কি করে? এই 4টা উপকরণ দেওয়া হয়। বিনিময়ে ফার্ম কি করে? এই উপকরণগুলি ব্যবহার করে ফার্ম বিভিন্ন পণ্য উৎপাদন করে এবং পুনরায় তা আবার পরিবার সমূহকে প্রদান করে, দ্রব্য ও সেবা। ঠিক আছে, এখন কি দেখছি আমরা? পরিবার সমূহ থেকে ফার্মের মধ্যে উৎপাদন উপকরণগুলি যাচ্ছে এবং ফার্ম উৎপাদন উপকরণগুলি ব্যবহার করে দ্রব্য এবং সেবা উৎপাদন করে আবার পরিবারকে আবার এগুলো ফিরিয়ে দিচ্ছে। মানে কি, দুজনের মধ্যে একটা প্রবাহ চলছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে আসছে। এই যে প্রবাহটা চলছে এটাকে বলে আয়ের প্রকৃত স্রোত বা প্রকৃত প্রবাহ, ইংরেজিতে বলে যেটাকে রিয়েল ফ্লো, প্রকৃত প্রবাহ। ঠিক আছে, এখন গেল প্রাথমিক অবস্থা। পরবর্তী সময় কি হলো? যখন অর্থব্যবস্থার মধ্যে অর্থের আগমন ঘটলো তখন কি হলো? ফার্ম ও পরিবারগুলির মধ্যে অর্থের লেনদেন শুরু হলো। কিভাবে অর্থের লেনদেনটা শুরু হলো? ফার্ম যখন পরিবার থেকে জিনিসগুলি নিচ্ছে, বিনিময়ে ফার্ম পরিবারকে টাকায় ফিরে দিচ্ছে। ঠিক আছে, বিনিময়ে ফার্ম যে পরিবার সমূহকে উপকরণের ব্যয় দিচ্ছে। উপকরণ ব্যয়গুলি কি কি? যদি ফার্ম আমার থেকে জমি নেয়, সে দেবে খাজনা, রেন্ট। যদি শ্রম নেয় তাহলে দেবে মজুরি, শ্রমিকরা মজুরি পাবে। যদি আমি মূলধন বিনিয়োগ করি আমি পাবো সুদ। যদি আমি উদ্যোক্তা হই বা মালিক হই তখন আমি পাবো মুনাফা।
এই চারটা জিনিস ফার্ম পরিবার সমূহকে দিচ্ছে। মানে কি, পরিবার সমূহ কাছে এখন টাকা চলে এসেছে, তারা কি করবে, যখন ফার্ম থেকে দ্রব্য এবং সেবা কিনবে, পরিবর্তে তারাও দ্রব্য এবং সেবার জন্য অর্থ প্রদান করবে। দ্রব্য ও সেবা খাতে ব্যয়। ঠিক আছে, এখন কি দেখছি আমরা, ফার্ম এবং পরিবারের মধ্যে অর্থের প্রবাহ চলছে। ফার্ম থেকে পরিবার সমূহ অর্থ পাচ্ছে, খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এই চার রকম ভাবে। আর পরিবারগুলি দ্রব্য এবং সেবার পরিবর্তে ফার্মকে টাকা দিচ্ছে। এরকম ভাবে দুইজনের মধ্যে অর্থ প্রবাহটা চলছে। এটাকে বলে অর্থ প্রবাহ। অর্থ প্রবাহ, আগেরটা ছিল প্রকৃত প্রবাহ, এটা হচ্ছে অর্থ প্রবাহ, রিয়েল ফ্লো, এটা হচ্ছে মানি ফ্লো। ঠিক আছে, এখন আমরা দেখলাম দুইটা সেক্টরের মধ্যে, ক্ষেত্রের মধ্যে অর্থের লেনদেন চলছে। এখন পরিবারও আয় করছে, ফার্মও আয় করছে, দুজন থেকে আয় করছে। তাহলে যে আয়টা করছে তার মানে এই না সবাই সব টাকা খরচ করে ফেলবে। আমরা যে টাকা আয় করি এর একটা অংশ কিন্তু আমরা সঞ্চয় করি, খরচ করি না। ফার্মও কিন্তু তার আয়ের সম্পূর্ণ অংশ খরচ করে না, একটা অংশ সঞ্চয় করে। সঞ্চয়টা কি হয়, সঞ্চয়টা এনে এসে ব্যাংকে জমা হয়, ব্যাংক ব্যবস্থা। ঠিক আছে, ফার্মও এবং পরিবার উভয়ই তাদের সঞ্চয় এনে ব্যাংকে জমা করে, সঞ্চয়, সেভিংস। সেও তার সঞ্চয় এনে ব্যাংকে জমা করছে। আবার যখন আমাদের প্রয়োজন হয় ব্যাংক থেকে আমরা ঋণ নিচ্ছি, ফার্মও প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাংক এই দুইটা ক্ষেত্রের মধ্যে একটা সেতুর কাজ করছে। প্রয়োজনে অর্থ ব্যবস্থা থেকে অর্থ তুলে নিচ্ছে, আবার অর্থ ব্যবস্থার মধ্যে অর্থ যোগ করছে। যখন আমরা সঞ্চয় করছি, অর্থ ব্যবস্থা এই আয়ের বৃত্ত স্রোত থেকে অর্থ কমে যাচ্ছে। যখন আমরা ঋণ নিচ্ছি, বৃত্ত স্রোতের মধ্যে অর্থের প্রভাব বেড়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এটাকে বলে অর্থ ব্যবস্থা আয়ের বৃত্ত স্রোতের দ্বৈত মডেল। দ্বৈত মডেল মানে অর্থ ব্যবস্থায় মাত্র দুইটা ক্ষেত্রে এখন আছে, পরিবার এবং ফার্ম। ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে অর্থ ব্যবস্থায় এই দুইজনকে বাদেও সরকারও অর্থ ব্যবস্থায় পার্টিসিপেট করছে, এই অর্থ প্রবাহের মধ্যে পার্টিসিপেট করছে। কিভাবে করছে, পরবর্তী পর্যায়ে আসছে সরকারি ব্যবস্থা, সরকারি ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র। এ হচ্ছে প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র। সরকারি ক্ষেত্র কিভাবে এটার সাথে যুক্ত রয়েছে? সরকারি ক্ষেত্রের সাথে আমরা ফার্ম এবং পরিবার উভয়ই যুক্ত রয়েছি। কিভাবে যুক্ত রয়েছি? ফার্মও সরকারকে ট্যাক্স দেয়, পরিবারও সরকারকে ট্যাক্স দিতে হয়, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সবাই সরকারকে ট্যাক্স দিতে হয়, বাধ্যতামূলক। ঠিক আছে, সরকার আমাদের থেকে ট্যাক্স পেল। সরকার কি করে, পরিবার সমূহের মধ্যে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে সরকার দেয় হস্তান্তর পাওনা, বা ট্রান্সফার পেমেন্ট। আর ফার্মের মধ্যে যারা দুর্বল রয়েছে তাদেরকে সরকার দেয় ভর্তুকি বা সাবসিডি। ঠিক আছে, যারা তাতে উৎপাদনে যাতে উৎসাহ পায়, এই জন্য সাধারণত কৃষকদের সরকার ভর্তুকি প্রদান করে। আর পরিবার সময়ের মধ্যে যারা দুর্বল আছে তাদের সরকার হস্তান্তর পাওনা দেয়। হস্তান্তর পাওনা হচ্ছে যেমন বৃদ্ধ বয়সে পেনশন দেওয়া, বা স্কলারশিপ দেওয়া, বা ফ্রিতে স্কুলের বাচ্চাদের মিড ডে মিল খাওয়ানো, বা বই খাতা দেওয়া, এগুলি সব হচ্ছে হস্তান্তর পাওনা। ঠিক আছে, এইগুলির পরিবর্তে কিন্তু সরকার ফার্ম এবং পরিবার থেকে কোনো কিছু ফেরত পায় না, বা সরকার আশাও করে না যে ওদের থেকে ফেরত পাবে। ঠিক আছে, এটা সরকার একতরফা বিনিয়োগ করছে, ওদেরকেও দিচ্ছে, ওদেরকেও দিচ্ছে। আরো দুই রকম ভাবে সরকার আমাদের সাথে যুক্ত। কিরকম ভাবে? সরকার কিন্তু তার বিভিন্ন ক্ষেত্রগুলি চালানোর জন্য এই জমি, শ্রম, মূলধন, উদ্যোগ এগুলি দরকার হয়। তখন সরকার কি করে? সরকার কার থেকে কিনবে? পরিবার হচ্ছে এগুলি মালিক, সরকার পরিবার থেকে এইগুলি কিনবে। এর পরিবর্তে সরকার কি দেবে? সরকার পরিবারকে উপকরণ ব্যয় দেবে। উপকরণ ব্যয় কি কি? এই চারটা উপকরণ ব্যয়। একটা হচ্ছে খাজনা, একটা হচ্ছে মজুরি, একটা হচ্ছে সুদ, আর একটা হচ্ছে মুনাফা। এই চারটা ব্যয় সরকার পরিবার কাছে করে, কারণ পরিবার থেকে সরকার এগুলি কিনছে।
ঠিক অনুরূপভাবে সরকার তার সরকারি ক্ষেত্র চালানোর জন্য বিভিন্ন দ্রব্য এবং সেবার প্রয়োজন হয়। কার থেকে কিনবে? সরকার ফার্ম থেকে কিনবে। এই জন্য সরকার ফার্মকে দ্রব্য ও সেবার জন্য ব্যয় দেবে, দ্রব্য ও সেবা খাতে ব্যয়। ঠিক আছে, তাহলে সরকারের সাথে পরিবার এবং ফার্মের সম্পর্ক আমরা বুঝে গেলাম। সরকারও তার সঞ্চয় কোথায় জমা করে? সঞ্চয় জমা করবে ব্যাংকে, এবং প্রয়োজনে সরকার ব্যাংক থেকে লোন নেবে বা ঋণ নেবে। তাহলে সরকারও ব্যাংক ব্যবস্থার সাথে সম্পর্কিত। এই যে তিনটা ক্ষেত্র নিয়ে মডেলটা হলো, এটাকে বলে 3 সেক্টর মডেল বা 3 ক্ষেত্র বিশিষ্ট মডেল। ঠিক আছে, 3 ক্ষেত্র বিশিষ্ট মডেল। 3 ক্ষেত্র বিশিষ্ট মডেলের মধ্যে কে কে আছে? পরিবার আছে, ফার্ম আছে, সরকার আছে। 3 ক্ষেত্র বিশিষ্ট মডেল। কিন্তু এই মডেলটাকে বলে ক্লোজড ইকোনমি মডেল। ক্লোজড ইকোনমি মডেল মানে আবদ্ধ মডেল। আবদ্ধ মডেল কেন আবদ্ধ মডেল বলা হচ্ছে? কারণ এখানে ফার্ম, পরিবার এবং সরকার সবগুলি কিন্তু দেশের মধ্যেই সীমাবদ্ধ, দেশের বাইরে কিন্তু কিছু যায়নি। ঠিক আছে, সবকিছু দেশের মধ্যে। কিন্তু আমরা কি জানি, আধুনিক বিশ্বে প্রত্যেকটা দেশই অন্যান্য দেশের সাথে কোনো না কোনো ভাবে আর্থিকভাবে সম্পর্কিত। ঠিক আছে, কিরকম ভাবে? যেমন আমরা অন্য দেশ থেকে আমদানি বা রপ্তানি করি, আমাদের দেশে অনেক লোক বিদেশে কাজ করতে যায়, বিদেশ থেকে অনেক লোক আমাদের দেশে কাজ করতে আসে। তার মানে কি, কোনো দেশই এখন সম্পূর্ণভাবে নিজের মধ্যে আবদ্ধ নাই, সবাই অন্যান্য দেশের সাথে সম্পর্কিত। তাহলে ওপেন ইকোনমি মডেলটার মধ্যে কি আসবে? তৃতীয় স্তরটা আসবে এখানে, আর চতুর্থ স্তরটা আসবে। চতুর্থ ক্ষেত্রটা কি আছে? চতুর্থ ক্ষেত্রে আছে বহির্বিশ্ব। বহির্বিশ্ব মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা ভারতবর্ষ বাদে বাকি সবগুলি দেশ আছে বহির্বিশ্বের মধ্যে। বহির্বিশ্বের সাথে কিভাবে যুক্ত? বহির্বিশ্বের সাথে ফার্ম এবং পরিবার উভয়ই যুক্ত আছে। কিভাবে যুক্ত আছে? যেমন আমরা যদি বহির্বিশ্বে রপ্তানি করি, তখন কি হবে? বহির্বিশ্ব আমাদের টাকা দেবে বা আমরা রপ্তানি আয় করতে পারবো। রপ্তানি আয়। ঠিক আছে, বহির্বিশ্বে যদি আমরা রপ্তানি করি, ওদের থেকে আমরা ইনকাম করতে পারবো। আবার বহির্বিশ্ব যদি আমরা আমদানি করি, তখন আমরা তাদেরকে টাকা দেব। আমদানি ব্যয়। ঠিক আছে, আমাদের টাকা খরচ হবে, কারণ আমরা আমদানি করছি বিদেশ থেকে। এরকম ভাবে কি হচ্ছে? বহির্বিশ্ব ফার্মের সাথে যুক্ত হয়ে গেছে, পরিবারের সাথেও বহির্বিশ্ব যুক্ত। কিভাবে? এটা দুই দিকেই হয়। উপকরণ ব্যয়। উপকরণ ব্যয়। উপকরণ ব্যয়টা কিরকম ভাবে? বিদেশ থেকে প্রচুর লোক আমাদের দেশে কাজ করতে আসে, আমাদের দেশ থেকে প্রচুর লোক বিদেশে কাজ করতে যায়। ভারতবর্ষে অনেক ব্যাংক বিশ্ব অন্যান্য রাষ্ট্র থেকে বিজনেস করছে, বিদেশ থেকে অন্যান্য ব্যাংক আমাদের থেকে আসে, আমাদের দেশে আসে। তার মানে কি হচ্ছে? দুই দিকেই খাজনা, মজুরি, সুদ আদান প্রদান হচ্ছে। বহির্বিশ্ব থেকে আমরা এগুলি পাচ্ছি, আমাদের দেশ থেকেও তারা এগুলি পাচ্ছে। তাহলে উপকরণ ব্যয় এর সাথে যুক্ত হচ্ছে। আবার হস্তান্তর পাওনার ব্যাপারটাও দুই দিকেই চলে। হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয়। এখানে কি হয়? এখানে একটু ডিফারেন্ট। সরকার যেরকম ভাবে হস্তান্তর পাওনা দেয়, এখানে বহির্বিশ্বের সাথে একরকম হয় না। বহির্বিশ্বের সমস্ত দেশকে একসাথে দেয়, ব্যক্তিগতভাবে কাউকে দেয় না। কিরকম ভাবে দেয়? যেমন ভারতবর্ষে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন বহির্বিশ্ব থেকে আমাদের সাহায্য করবে। পরিবর্তে কিন্তু আমরা বহির্বিশ্বকে দিতে বাধ্য থাকবো না। ঠিক আছে, অনুরূপ ভাবে বহির্বিশ্বে আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে যদি দুর্ভিক্ষ হয় বা মহামারী হয় বা ভূমিকম্প হলো বা কিছু একটা হলো, তখন কি করবো? ভারত থেকে অন্যান্য দেশকে আমরা সাহায্য করবো, বিনিময়ে আমরা কিছু আশা করবো না। তাহলে হস্তান্তর ব্যয়টা সবসময় একমুখী হয়, একদিকে যাবে কিন্তু আরেকদিকে নাও আসতে পারে। তাহলে এই হচ্ছে 4 সেক্টর ওপেন ইকোনমি মডেল। এটাকে বলে মুক্ত অর্থনীতি মডেল। এখানে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে যুক্ত আছে, সাথে বহির্বিশ্ব যুক্ত হয়েছে। তার মানে আমরা কি দেখলাম? আর শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়,
আয়টা সমস্ত বিশ্বে একটা ক্ষেত্র থেকে আরেকটা ক্ষেত্রে ক্রমাগত প্রভাবিত হচ্ছে, কখন থামছে না। এই যে ক্রমাগত আয়ের প্রবাহটা হচ্ছে, এটা কি বলছি আমরা? আয়ের বৃত্ত প্রবাহ। ঠিক আছে, সিলেবাসের মধ্যে শুধু দ্বৈত মডেলটাই আছে, ফার্মার পরিবারের মডেলটা আছে, বাকি দুটো কিন্তু সিলেবাসে নেই। তাহলে আমাদের পড়তে হবে, কেন পড়তে হবে? কারণ আমরা যখন অঙ্কগুলি করব, বিভিন্ন পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় পরিমাপ করতে হয়, অঙ্কগুলির মধ্যে কিন্তু এই ব্যাপারটা পুরোটা কাজে লাগবে। তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা তোমরা যদি না জানো, তাহলে অঙ্ক করতে গেলে ভীষণ সমস্যা হবে। আমি আগেই বলেছি এই চ্যাপ্টার থেকে 6 মার্কের একটা অঙ্ক আসে, নিউমারিক্যাল কোশ্চেন আসবে। তাহলে এটা করতে গেলে কনসেপ্টটা ক্লিয়ার হবে যদি আমরা এই আয়ের বৃত্ত স্রোতের প্রবাহটা ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, তাহলে আজকে দিন থাক, তোমরা এটা ভালো করে বই থেকে পড়ো, পরের ক্লাসে আমরা আবার দেখা হবে। ঠিক আছে, গুড বাই, টেক কেয়ার।